এই ভিডিওতে আমরা ব্যান্ডেল জায়গাটি ঘুরে দেখব। এমনিতেই ব্যান্ডেল জায়গাটির নাম আমরা কম বেশি সবাই শুনেছি। আজকের ভিডিওতে কিছু জানা অনেকটা অজানা জায়গার সন্ধান দেব তোমাদের। তোমরা কিছুজন হয়তো এই জায়গাগুলোতে এসেছো ব্যান্ডেলের, আবার অনেকে আসোনি, তাই ভিডিওতে রয়েছে সবার জন্য ওয়ান ডে ট্রিপ প্ল্যান। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আমাদের ব্যান্ডেল ট্যুর। শিয়ালদা আর হাওড়া থেকে ব্যান্ডেল যাওয়ার জন্য ডিরেক্ট অনেক ট্রেন পেয়ে যাবে। আবার তোমরা যদি চাও নৈহাটি থেকে ট্রেন চেঞ্জ করেও যেতে পারো। আমরা যেহেতু দমদম থেকে উঠেছিলাম তাই ডিরেক্ট ট্রেন পাইনি, নৈহাটি থেকে চেঞ্জ করি তবে আমরা ব্যান্ডেল স্টেশনে এসেছিলাম। স্টেশনে নেমে বাইরে যদি বেরো তাহলেই তোমরা দেখতে পাবে অটো স্ট্যান্ড, সেখান থেকে অটো বুক করেও যেতে পারো অথবা আমাদের মতো শেয়ার করেও ঘুরতে পারো। হ্যালো বন্ধুরা, আজকে আমরা ব্যান্ডেলে নেমে প্রথমেই কোথায় চলে এসেছি? ব্যান্ডেল চার্চ। ওকে, চলো প্রথমবার আমি এসেছি ব্যান্ডেল চার্চে, ঘুরে দেখি। আর আজকে যেহেতু প্রথম দিন, নতুন বছর, প্রচুর ভিড়, তো তোমাদেরও ঘুরে দেখাচ্ছি পুরো ব্যান্ডেলটা। পশ্চিমবঙ্গের প্রাচীনতম চার্চগুলির মধ্যে এটি অন্যতম। 1599 সালে পর্তুগিজরা এই চার্চটি নির্মাণ করলেও 1632 সালে মুঘলদের দ্বারা এটি ধ্বংস হয়ে যায়। এরপর 1660 সালে গোমেজ নতুন করে চার্চটি নির্মাণ করেন। চার্চটি প্রত্যেক দিন সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে, এন্ট্রি ফি নেই। আসলে 1 জানুয়ারি আজকে, তার জন্য চার্চ বন্ধ। আমাদের কপাল খারাপ, তার জন্য চার্চ বন্ধ। চার্চ বাইরে থেকে আমাদের দেখতে হচ্ছে। তোমরা কিন্তু ভুলেও 25 ডিসেম্বর আর 1 জানুয়ারিতে এসো না, তাহলে আমাদের মতো অবস্থা হবে। নেক্সট ডেস্টিনেশনের জন্য আবার আমরা টোটো করে নিলাম। এখন আমরা চলে এসেছি ইমামবাড়া। হ্যাঁ, আগে যে ব্যান্ডেল চার্চে গেছিলাম সেটা বন্ধ ছিল, কিন্তু তাও ওখানে কোনো প্রবেশ মূল্য নেই। কিন্তু এখানে প্রবেশ মূল্য রয়েছে, আমরা টিকিট কেটেছি 20 টাকা করে পার হেড। এবার চলো ভেতরটা ঘুরে দেখা যাক। ফেমাস এই ইমামবাড়াটি তৈরি করেন মোহাম্মদ মহসিন। নির্মাণ শুরু হয় 1841 সালে আর শেষ হয় 1861 সালে। হুগলির এই ইমামবাড়া তৈরি করতে লেগেছে প্রায় 20 বছর। এটির কারুকার্য এতটাই নিখুঁত যে বোঝা যায় কত দক্ষ কর্মীরা এটা নির্মাণ করেছিলেন। প্রথমেই যাচ্ছি বিশাল বড় প্রেয়ার হল বা উপাসনা কক্ষ, কিন্তু ভেতরে ভিডিও ফটো অ্যালাউ না, সেটা আমরা অবশ্যই মানব। এরপর যাচ্ছি এখানকার মূল আকর্ষণ ক্লক টাওয়ার। এতে ওঠার জন্য ছেলে মেয়েদের দুটি আলাদা সিঁড়ি রয়েছে। মোট 152খানা সিঁড়ি ক্রস করে তবেই কিন্তু এর টপে পৌঁছতে পারবে। কথিত আছে এই বিশাল ঘড়িটার চাবির ওজন এতটাই যে 2 জন লাগে এটিকে দম দেওয়ার জন্য। ভাবা যায়? চলো এখানকার সূর্য ঘড়ি এত কেন ইন্টারেস্টিং দেখি। বেসিক্যালি সূর্য ঘড়ির কাঁটা কিন্তু মুভমেন্ট করে না। সূর্যের আলোয় ঘড়িটার ওপর একটা দেখো ছায়া পড়ছে, সেই ছায়া দিয়েই আগে এখানকার সময় নির্ধারিত হতো। এখানে অনেক খাওয়ার স্টল পেয়ে যাবে, তোমরা চাইলে এখান থেকে খাওয়া দাওয়াও কিছু করে নিতে পারো। এরপর আমরা দেখব হামামখানা, মানে বিশাল স্নানঘর। মূলত মুঘল আমলে প্রাসাদ অথবা অভিজাতদের বাসস্থান সংলগ্নতে এরকম থাকতো। সেখান থেকে বেরিয়ে নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য আবার টোটো ধরে নিলাম। তোমরা 1-2 জন যদি থাকো তাহলে ইজিলি শেয়ারে টোটো পেয়ে যাবে, তাহলে খরচটা অনেকটাই কম হবে।
দর্শনীয় স্থান নেক্সট যেখানে এসেছি আমরা সেই স্পটটা হলো হংসেশ্বরী মা, তাই তো? হ্যাঁ, ইয়েস। ওকে, আমরা আজকে পুজো দিচ্ছি না। মন্দিরের বাইরে দেখো জুতো রাখার ব্যবস্থা রয়েছে সামান্য কিছু অর্থের বিনিময়ে। রাজা নিঃসঙ্গদেব 1799 সালে মন্দিরটির নির্মাণ কার্য শুরু করেন, কিন্তু সেটি শেষ হওয়ার আগেই উনি মারা যান। ওনার অবর্তমানে তার স্ত্রী মন্দিরটি নির্মাণ কার্য সম্পন্ন করেছিলেন। এবার আমরা যাচ্ছি লাহিড়ী বাবা আশ্রমের উদ্দেশ্যে। তোমরা চাইলে স্টেশনে নেমে প্রথমে আশ্রমটা ঘুরে আসতে পারো, সেক্ষেত্রে তোমাদের খরচটাও কিন্তু কম হবে। আশ্রমের আশেপাশে অনেক পিকনিক স্পট দেখতে পাবে, তোমরা চাইলে সেখানে পিকনিকের জন্য আসতে পারো। যেহেতু আমরা ফার্স্ট জানুয়ারি গেছিলাম তাই ভিড়টা দেখতেই পাচ্ছ। এরকম ভিড় অ্যাভয়েড করার জন্য তোমাদের কিন্তু ছুটির দিন বাদ দিয়ে আসতে হবে। এটি লাহিড়ী বাবার মূল মন্দির। মন্দিরের ভেতরে ফটো ভিডিও একদমই অ্যালাউ নয়। আশ্রমের বাইরে অনেক খাবার জায়গা রয়েছে, তোমরা সেখান থেকে চাইলে খেতে পারো। আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, বাই।